জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি আম প্রতিবেদন এসেছে ১০ই আগস্ট। সেটা হলো অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের করা একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হয়, আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস একটি বিভক্ত গোষ্ঠী থেকে এখন আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে। তারা বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলে কাজ করার পাশাপাশি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। আল কায়েদা বাংলাদেশের সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এখন এরকম একটি ভয়াবহ প্রতিবেদন পড়ে তো সরকারের তো তুমুল উদ্বিগ্ন হবার কথা ছিল। পুরো নিরাপত্তা ব্যবস্থাকে যাচাই করে আবারও ঢেলে সাজানোর কথা ছিল। কিন্তু সরকার করলটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন তিনি নাকি জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি। তিনি এও বললেন একে তিনি বেশি গুরুত্ব দিতেও রাজি নন, কারণ এই প্রতিবেদন নাকি অনুমান নির্ভর। তো এই হলো আমাদের সরকারের অবস্থা। তো এই সরকারের কেন এই অবস্থা, সেটার জন্য আপনাদেরকে বিএনপির যে ইতিহাস এবং ঐতিহ্য আছে জঙ্গিবাদে, সেই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে আরেকবার একটু পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা কি ২০০৩ সালে বিএনপি শাসনামল মনে করতে পারেন? সেই সময় দেশের ৬৪টি জেলায় একসাথে ঘটল বোমা বিস্ফোরণ। আমরা বারবার শুনতে পেলাম একটি শব্দ, জিহাদ, ধর্মীয় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, জঙ্গি, এই শব্দগুলো। শুনলাম বাংলা ভাইয়ের নাম, হিজবুত তাহরীর, জেএমবি সহ বিভিন্ন বিভীষিকাময় সেই নাম। সেই বিভীষিকা থেকে বাংলাদেশ আসলে, আমি বলব না কখনো পুরোপুরি মুক্তি পেয়েছিল, কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে এরপরে আমাদের জীবনে একজন মানুষ এসেছিলেন, তিনি ছিলেন শেখ হাসিনা। হ্যাঁ, সেই সময় বাংলাদেশে ব্লগার হত্যা ঘটেছে। সেই সময় হোলি আর্টিজানের মতো একটা ট্রাজিক ঘটনা ঘটেছে। কিন্তু শেখ হাসিনা এই সমস্যাকে স্বীকার করেছেন। তার সাধ্যমতো যতটা পারা যায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন এই সংকটের সমাধানে। আমরা তখন দেখেছি জঙ্গিরা বিচারের মুখোমুখি হচ্ছে। পুরো পৃথিবীতে বাংলাদেশের যশ ছড়িয়ে পড়ছে ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী নাম হিসেবে। খুব স্বাভাবিকভাবেই এই জিহাদি গোষ্ঠীগুলোর ক্ষোভ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। সেই প্রতিশোধ স্পৃহা থেকেই আমরা দেখলাম ২০২৪-এর ৫ই আগস্ট। বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসবাদ আবার ফিরিয়ে আনতে সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সবচেয়ে বড় বাধা এখনো যিনি আছেন, তিনি হলেন শেখ হাসিনা। তাই তাকেই সরিয়ে নিতে হয় তথাকথিত জুলাই গণঅভ্যুত্থানে। আবারও আমি দ্ব্যর্থহীনভাবে বলি, ২০২৪-এর জুলাই-অগাস্ট যেটা হয়েছে সেটা কোনো রকমের কোনো গণ-অভ্যুত্থান নয়। এটি একটি ষড়যন্ত্র এবং এটি একটি ইসলামিক জিহাদি আক্রমণ। সেই আক্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের নিরাপদ অরণ্য হিসেবে আবারও গড়ে তোলা। তো এখন আমরা যা দেখছি সেটা জুলাই ২০২৪-এর পরিণতি মাত্র। তো আমরা কি দেখছি কদিন ধরে? শুধুমাত্র সাম্প্রতিক কয়েকটি ঘটে যাওয়া ঘটনার কথা আপনাদের সাথে আরেকবার একটু বলি। ১৫ই আগস্ট, যেটা এমনিতেই আমাদের শোকের দিন, এই দিনেই মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার সামনের বাসায় নাস্তা খেতে গিয়েছিল কয়েকটি শিশু। সেই বাসার সামনে লাল টেপে মোড়ানো ছিল বলের মতো একটি বস্তু। সেই বাচ্চাগুলো অবশ্যই একটা লাল বলের মতো জিনিস দেখে সেটা নিয়ে খেলতে যায় এবং সেটা ছিল একটি বোমা। বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন শিশু আহত হয়। বাহবা সাবাস বড়দের দল, এই তো চাই, শিশুরা খেলবে, আসুন আমরা বোমা বানাই। তারপর মাদ্রাসায় বোমা সবসময় অ্যালার্মিং। গত বছরের ফেব্রুয়ারিতে কেরানীগঞ্জের একটি মাদ্রাসাতেও ভয়াবহ বোমা বিস্ফোরণ দেখেছি আমরা। তার দুদিন পরে ১৭ই আগস্ট ঢাকার এলিফ্যান্ট রোডে, মানে এই ১৭ই আগস্টে ঢাকার এলিফ্যান্ট রোডে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। আমাদের অশেষ সৌভাগ্য, সেই ককটেলগুলো বিস্ফোরিত হবার আগেই পুলিশ তাদেরকে নিষ্ক্রিয় করতে সমর্থ হয়। আরেকটা যেটা, বিচার ব্যবস্থার ওপর ক্ষোভ থেকে
আদালত প্রাঙ্গণ সবসময়ই জঙ্গিদের একটা বিশেষ লক্ষ্যবস্তু ছিল। তাই আমরা দেখতে পেয়েছি কদিন আগে বোমা বিস্ফোরণ হয়েছে বরিশাল আদালতের সামনে। আশুলিয়ার চায়ের দোকানে পাওয়া গেছে প্রেসার কুকার বোমা। তার ২ সপ্তাহ পরে সাভারের বনগাঁওয়ে খোলা মাঠে আবার একই রকমের প্রেসার কুকার বোমা পাওয়া গেছে এবং দুটোই দূর থেকে রিমোট দিয়ে নিয়ন্ত্রিত। তার মানে জঙ্গিরা চাইলে যে কোনো সময়, এমনকি বোমাটি উদ্ধার করার সময়ও নিরাপদে থেকে এই বোমা বিস্ফোরণ করে একটা বিরাট হত্যাযজ্ঞ করতে পারত। গত মাসে উল্টো রথযাত্রার সময় মতিঝিলে ছাতার ভেতরে রাখা হয়েছিল বোমা। কেউ কৌতূহলী হয়ে এই ছাতাটি খুললেই সনাতন ধর্মাবলম্বীদের একটা বিরাট উৎসব পাল্টে যেত করুণ বিষাদে। সাভার আর আশুলিয়ার ২ সপ্তাহের মধ্যে অন্তত ১৬টি বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি বিস্ফোরণ ঘটেছে ককটেল তৈরির সময়। নিরাপদে নেই রাজনৈতিক সমাবেশও। তাছাড়া জঙ্গিরা বোমা বিস্ফোরণে প্রযুক্তিতে বেশ কিছু পরিবর্তন ঘটাচ্ছে। দেখুন, জাতিসংঘের প্রতিবেদনেও কিন্তু এই একই কথা বলা হয়েছে যে জঙ্গিরা তারা প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে, তারা তাদেরকে আরো উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। এখন রিমোট কন্ট্রোল বোমার কথা তো আগেই বললাম। গত বছরের ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের পরে সেই বোমায় ট্রাই অ্যাসিটন ট্রাইপারক্সাইড বা টিএটিপি পাওয়া যায়। এটি একটি বিপজ্জনক ও শক্তিশালী জৈব পারক্সাইড। এখন আপনাদেরকে আবার একটু জুলাই ২০২৪-এ নিয়ে যাই। সেই সময় থানায় আক্রমণ করতে ব্যবহার করা হয়েছে গান পাউডার। নরসিংদী থানা পুড়িয়ে দিতে, এমনকি ৩২ নাম্বার পুড়িয়ে দিতেও নাকি শক্তিশালী গান পাউডার ব্যবহার করা হয়েছিল। তো সেই সব তথাকথিত নিরীহ আন্দোলনকারীরা, সেসব তথাকথিত জুলাই যোদ্ধারা এইসব শক্তিশালী এবং এক্সপেন্সিভ কেমিক্যাল কোথায় পেয়েছিল? কাদের হাতে থাকে এই সব প্রযুক্তি? এখনকার বোমা হামলা এবং সেই সময়ে তাদের কার্যক্রম মিলিয়ে দেখুন, বুঝতে পারবেন। এখন আমরা আজকে এই অবস্থায় কি করে দাঁড়ালাম? দাঁড়ালাম কারণ জুলাই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী তার উত্তরসূরি তারেক রহমান এরকম বাংলাদেশের সামনেই আমাদেরকে দাঁড় করাতে চেয়েছেন এবং তারা এখনো চান। ২০২৪-এর জুলাই আগস্ট জুড়ে আক্রমণকারীদের অন্যতম একটা লক্ষ্য কি ছিল? অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তোলা। এখন বাংলাদেশের নিরাপত্তার মূল ধারক এবং বাহক কি আসলে সেনাবাহিনী? না, বাংলাদেশের নিরাপত্তার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন আমাদের পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী যারা ১৯৭১ সালের ২৫শে মার্চ সেনাবাহিনীরও আগে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং এই হলেন আমাদের পুলিশ বাহিনী। জঙ্গিদের জন্য আতঙ্কের নামও ছিল এবং আছে এখনো বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই আমরা দেখেছি ব্রিজের ওপর পুলিশের লাশ, এমনকি ডিউটিতেও ছিলেন না এরকম পুলিশকেও স্রেফ মব করে মেরে ফেলা হয়েছে। তারপর আমরা দেখেছি এনায়েতপুর থানায় পুলিশের ওপর নৃশংস হত্যাযজ্ঞ। হবিগঞ্জ থানায় সন্তোষ নামের পুলিশ অফিসারকে সেনাবাহিনী রক্ষা করার বদলে নিজের হাতে তাকে সন্ত্রাসীদের হাতে, জঙ্গিদের হাতে তুলে দিয়েছেন। আর এই সব পুলিশ হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আমাদেরই মাঝে। প্রচার মাধ্যমের সামনে দম্ভ ভরে বলে পুলিশকে আমরাই মেরেছি। এবং এই সাহস তারা পায় কারণ মোহাম্মদ ইউনূসের সরকার, তারেক রহমানের সরকার তাদেরকে কোনো শাস্তি না নিয়ে তাদেরকে দিয়েছেন দায়ে মুক্তি। উল্টো বরং শাস্তি দিয়েছেন পুলিশের সদস্যদেরকেই। আমরা দেখেছি জুলাই ২০২৪-এ নরসিংদী থানায় আক্রমণ করে শত শত বন্দীকে পালিয়ে যেতে দেয়া হয়েছে। তাদের মধ্যে ছিল কজন জঙ্গিও। মোহাম্মদ ইউনূসের সরকার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে আবার থানায় ফিরিয়ে আনার জন্য আসলে ঠিক কি করেছে? খুব বেশি আসলে কিছু করেনি। কারণ তারা ক্ষমতায় এসেছে এই জঙ্গিদের সহযোগিতায়। এখন তাদের যারা সহযোগী, তাদের যারা সহযোদ্ধা, তাদেরকে তো ইউনূসের সরকার, তারেক রহমানের সরকার শাস্তি দিতে পারে না।
তাই হোলি আর্টিজানের জঙ্গি হামলার বর্ষপূর্তির মতো একটা শোকাবহ অনুষ্ঠানে 2025-এর জুলাইয়ের 1 তারিখ ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলার সাহস পেয়েছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। ডিএমপি কমিশনার আরও যোগ করেছিলেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলে পেলেদের মারছে, কিসের জঙ্গি? হোলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ আলী বলেছিলেন, ওটা সম্পর্কে আমি জানি না, তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এই যে এরকম একটা দুঃসাহসিক কথা বলার সাহস একটা সরকারি কর্মচারী পায় কি করে? পায় কারণ জানে যে তার সরকার এরকমই মনোভাব পোষণ করে। তো সরকার যেরকম তার পুলিশও তো সেরকমই হবে। একই সময় আমরা দেখেছি সেই সময় বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসী একে, একে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে যাচ্ছেন। ২৫ অক্টোবর মুক্তি পান আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসিমউদ্দিন রহমানী। তার মুক্তি এমনই বিস্ময়কর ছিল যে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান অবাক হয়ে বলেছিলেন, জসিমউদ্দিন রহমানীর বাইরে থাকাটা আমাদের জন্য একটা বড় হুমকি। তার আগে ২০২৪-এর ১০ই অক্টোবর জামিনে মুক্তি পান একরামুল হক। আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস এর সঙ্গে যুক্ত হয়ে এই ব্যক্তির নামে ভারতেই অন্তত ১০টি মামলা রয়েছে। বাংলাদেশে যে কটি মামলা রয়েছে তার সঠিক সংখ্যাটা আমরা জানি না। সবচেয়ে ভয়ের ব্যাপার সেটা হলো জামিনে মুক্তি দেয়ার পরে সরকারি ভয়ঙ্কর লোকটা কোথায় আছে, কি করছে? ২২ মাস আ হয়ে গেল। আমি এপ্রিল ২০২৬ এ যে খবর এসেছে তার কথা বলছি। তখন ২২ মাস হয়েছিল। সেই সময় পর্যন্ত তারা জানত না যে ইকরামুল হকের মতো একটা জঙ্গি কোথায় আছে, কি করছে। তো আবার যখন জঙ্গি হামলার একটা মেলা শুরু হয়েছে, তখন আবার তাদের মাথায় এসেছে একরামুল হক এবং অন্যান্য জঙ্গিদের নাম। এতেই শেষ নয়, আপনাদেরকে কিছু সংখ্যা বলি। এই পর্যন্ত বিভিন্ন সংগঠনের অন্তত ৩১১ সদস্য পলাতক আছেন। সেটা এপ্রিল ২০২৬ পর্যন্ত। ২০২৪ সালের ৫ই অগস্ট গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান সাজাপ্রাপ্ত ৯ জন কারাবন্দী জঙ্গি। পালিয়ে যাওয়াদের মধ্যে জেএমবির ১৮৫ জন, আনসারুল ইসলামের ৮৩ জন, হরকাতুল জিহাদ বাংলাদেশের ১৬ জন, নব্য জেএমবির ১৬ জন, আল্লাহর দলের ৯ জন, জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১ জন এবং ইমাম মাহমুদের কাফেলার ১ জন রয়েছেন এবং এর বাইরে পলাতক রয়েছেন হিজবুত তাহরীরের ৫৯ জন জঙ্গি। এই নয়, ২০২৪-এর ৫ই অগস্টের পরে ৩৮০ জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছেন। তো এই যে আমরা বোমা হামলা দেখছি, জঙ্গি হামলা দেখছি, এর কারণটা কি আপনারা বুঝতে পারছেন? তারপরে ইকরামুল জসিমউদ্দিন রহমানের কথা তো আগেই বলেছি। আ ১২ই অগাস্ট মোহাম্মদ আরিফ ওরফে ইমরান নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ১২ই অগাস্ট ২০২৬ মানে এই কয়েকদিন আগে। তার গুরু হচ্ছেন নাজমুল হাসান মামুন, যিনি পরিচিত বোমারু মামুন নামে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, ফেব্রুয়ারিতে ঢাকায় তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালানো, মার্চে, এই বছরের কথাই কিন্তু সব, মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ, একই মাসে সায়েদাবাদে পুলিশের তল্লাশির সময় বোমা বিস্ফোরণের ঘটনায় মামুন এবং এই সদ্য গ্রেফতার হওয়া আরিফ জড়িত ছিলেন। এরপর উল্টো রথযাত্রার বোমা, সাভারে প্রেসার কুকার বোমা, এই প্রতিটাতেই মামুন এবং আরিফের নাম বারবার এসেছে। এখন এই বোমারু মামুনের ইতিহাসটা আসলে কি? বোমারু মামুন গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগের সময় ২০১৭ সালে। ২০২৬-এর ৫ই জানুয়ারি মামুন মুক্তি পান। তো মামলার মামুনের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছিল, সেই তদন্তের সময় পুলিশ বলেছিল যে মামুন সহ অন্যান্য যারা গ্রেফতার হয়েছিলেন তারা সবাই আইএসপন্থী জঙ্গি। মামলার অভিযোগপত্রেও তাদেরকে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য হিসাবে বর্ণনা করা হয়েছিল। তবে তাদের খালাসের রায়ে পুরো চিত্রটি পাল্টে গেছে। খালাসের রায়ে বলা হয়
তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক কারণে অহেতুক মামলাটি দায়ের করা হয়েছে। আদেশে বিচারক লেখেন, নথি পর্যালোচনায় দেখা যায় আসামিরা সবাই বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী নেতাকর্মী। তো যেই বিচারক তাদেরকে এইসব লিখে জামিনে বের হতে দিয়েছেন, তারা যখন তিনি যখন এই বোমারু হামলার আ বোমারু মামুনের নাম পড়েন, তার কেমন লাগে? তাছাড়া যে আরিফকে ১০ই আগস্ট গ্রেফতার করা হয়েছে, আওয়ামী লীগের সময় জঙ্গি হামলায় গ্রেফতার হয়ে তিনি কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। ২০২৪ সেপ্টেম্বরে তিনিও মোহাম্মদ ইউনূসের বদান্যতায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। শুধু তাই না, এই যে জঙ্গিগুলো তারা শুধুমাত্র যে জঙ্গি তা না, তারা নিজেদেরকে এখন প্রমাণ করতে চায় যে তারা জঙ্গি নয়, তারা গুমের ভিকটিম। তো পুলিশ জানায় কেরানীগঞ্জের বোমা হামলায় গ্রেফতার আল-আমিন, অলিউল্লাহ জনি এরা সবাই আওয়ামী লীগের সময় জঙ্গি হামলায় গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জনি ও আল-আমিনকে পুলিশ গুম করে রেখেছিল এমন অভিযোগে তারা আম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত করেছেন এবং সেই মামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তার বিচার পর্যন্ত চলছে। তার মানে দেখুন, সেই জঙ্গি যাদেরকে পুলিশেরা নিজেদের প্রাণের ওপর দিয়ে গ্রেফতার করেছিলেন, তাদেরকে সাজা খাটতে বাধ্য করেছিলেন, সেই জঙ্গিরা আজকে বলছে যে তারা নাকি গুমের মামলার ভিকটিম। তো মজাটা দেখুন, সেই মামলার পুলিশরা উল্টো জেল খাটছেন। আয়নাঘর নামে যেখানে নাকি গুম করে রাখা হয়েছিল, সে আয়নাঘরেরই প্রমাণ তারা করতে পারেনি। উল্টো জঙ্গিরা নিজেদেরকে গুমের ভিকটিম বলে প্রমাণ করার চেষ্টা করছে। তাছাড়া আমরা আম এই বছরে একটু আসি, এই বছরে সে এইসব ভয়াবহ বোমা হামলার পাশাপাশি তারেক রহমান আসলে কি করছেন? তো তারেক রহমান তো আমাদের তারেক ভাইয়া, তিনি মিস্টার 10%, তার সাথে খাম্বার নাম বারবার আসে। তিনি বাংলাদেশে পা রাখলেন একটা বিশাল সুন্দর কথা বলে। তিনি বললেন, "I have a plan." সেই I have a প্ল্যানটা কি সেটার কিছুই আমরা দেখিনি। হ্যাঁ, হতে পারে তিনি জঙ্গিবাদকে আবার তাদের বিএনপির তাদের পুরনো শাসনামলের ইতিহাস এবং ঐতিহ্য হিসেবে আবার আনতে চায়। এইজন্যই হয়তো তিনি I have a plan বলেছিলেন। কারণ আমরা দেখতে পেয়েছি তার সময়ে জঙ্গিবাদ শনয়, শনয় করে উন্নতি করে যাচ্ছে এবং তারেক রহমানের সরকার বারবার অস্বীকার করে যাচ্ছে যে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ বলে কিছু নেই। তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের কথা বলেন, বেশ কিছু চটকদার কথা বলেন, চমকপ্রদ কথা বলেন। তাকে যখন জঙ্গিবাদ নিয়ে প্রশ্ন করা হলো এতগুলো বোমা হামলার পরে, তিনি বললেন যে জঙ্গি বলে তো আসলে কিছু নেই। প্রতিটি দেশে নাকি কিছু radical forces থাকে, কিছু উগ্রবাদী forces থাকে, কিন্তু জঙ্গি বলে কিছু নেই। জঙ্গি শব্দটা নাকি আওয়ামী লীগ সরকার নিজের স্বার্থের কারণে ব্যবহার করত। এমনই সেই কথাটা এতটাই হাস্যকর ছিল, কদিন পরে তারেক রহমানের যিনি উপদেষ্টা জাহেদ, সেই উপদেষ্টা জাহেদুর রহমান তিনি আবার বললেন যে, "জঙ্গিবাদ বাংলাদেশে নেই, এরকম কিছু না, বাংলাদেশে জঙ্গিবাদ আছে।" তো দেখুন, এই হলো অবস্থা। তারেক রহমান এবং তারেক রহমানের সরকার তারা নিজেরাই জানে না জঙ্গিবাদের বিরুদ্ধে আসলে কি বলা উচিত। কি বললে জঙ্গিবাদিতাটাকে মিনিমাইজ করা যাবে এবং মিনিমাইজ এর প্রক্রিয়ায় তারা একের পর এক জঙ্গিবাদের নামে এরকম কথা বলেই যাচ্ছে। এবং জঙ্গিবাদের কথা বলতে গিয়ে তারা এটা বারবার ভুলে যায় যে এতগুলো জঙ্গিকে তারই পূর্বসূরি, তারই মিত্র মোহাম্মদ ইউনূস বের হতে দিয়েছেন এবং এখনো জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের খুব সুস্পষ্ট অবস্থান আমরা দেখি না। দেখি না বলেই আমরা দেখেছি যে ফুটবল বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশকে মুড়ে দেয়া হলো আইএসের কালো পতাকা দিয়ে। এবং এই খবরটা যে শুধুমাত্র বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ থাকলো তা না, এই খবরটা ছড়িয়ে গেল বাংলাদেশের বাইরেও। তো এরকম সময়ে আমাদের যে পুলিশ, সেই পুলিশই কিন্তু আসলে কাজ করে যাচ্ছে। সেই পুলিশই নিরাপত্তা ব্যবস্থার
পক্ষে ঢাল হয়ে বারবার বোমা নিষ্ক্রিয় করতে যায়, তাদের প্রাণের হুমকি নিয়ে তারা এই জঙ্গি সদস্যগুলোকে গ্রেফতার করে। কিন্তু তারা তাদের ফুল ফোর্স নিয়ে তারা জঙ্গি হামলার বিরুদ্ধে দাঁড়াতে পারছে না কেন? কেন দাঁড়াতে পারছে না সেটা নিয়ে পুলিশ সদর দপ্তর এই সপ্তাহেই কিছু কথা বলেছে। তারা বলছে ২০২৪ সালের অগাস্টে থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলির সংখ্যক আম একটা বিরাট সংখ্যা এখনো উদ্ধার হয়নি এবং তারা দেখেছে অপরাধীদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র আছে। পুলিশের মাঠ পর্যায়ের সদস্যদের পুরো মনোবল ফেরত আসেনি এবং এই ফেরত না আসার পেছনে কয়েকটি বিষয় কাজ করছে। এর মধ্যে রয়েছে জুলাই ২০২৪ ঘিরে তৈরি হওয়া মানসিক আঘাত, দায়িত্ব পালনকালে হামলা ও বাধা, ঊর্ধ্বতন পর্যায়ের সমর্থন নিয়ে সংশয়, রাজনৈতিক চাপ ও ঘন ঘন বদলি ও পদায়ন এবং চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। জুলাই ২০২৪ প্রতিক্রিয়ায় দুঃখিত, জুলাই ২০২৪ প্রতিক্রিয়ায় আইনসিদ্ধ বল প্রয়োগের ক্ষেত্রেও পুলিশের অনেক সদস্য সিদ্ধান্তহীনতায় ভোগেন। তাছাড়া আবারও কিছু সংখ্যা দিচ্ছি পুলিশ কি করে সাফার করছে সেটা বোঝানোর জন্য। জুলাই ২০২৪ গুলি চালানোর অভিযোগে পুলিশের ১,৪৯০ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৬৮ জন পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন এবং ৫৭ জন পলাতক আছেন। দণ্ডপ্রাপ্ত কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা আছেন কারাগারে। বিভিন্ন পদমর্যাদার ১৯৭ জন পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সর্বশেষ ১৩ই অগাস্ট ৫৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা এবং বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে ১৪২ জনকে। পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ৯৩ জন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কার্যরত ২৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কদিন আগে আমরা এও দেখতে পেরেছি যে সম্ভবত কুমিল্লাতেই, আমি যদি ভুল করে না থাকি, কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়াতে অ্যাম পুলিশ লাইনের ওপরে মাদ্রাসা ছেলেরা আক্রমণ করে তাদের অন্তত ৭ জন পুলিশকে আহত করেছে এবং পুলিশকে দেখাশোনা করা তো দূরের কথা, পুলিশের অন্তত একজন সদস্যকে সেখান থেকে সাময়িক বরখাস্ত করে অন্য জায়গায় নেয়া হয়েছে। তার মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ যদি কিছু করতে চায়ও তাদেরকে আসলে থামিয়ে দেয়া হবে। আম তাদেরকে ডিমোশন দিয়ে অন্য জায়গায় নিয়ে নেয়া হবে। তাদের ভাগ্য যদি খুবই খারাপ হয়, তাদেরকে জেলে কারাভোগও করতে হতে পারে। তো এরকম যেখানে অবস্থা, সেখানে তারেক রহমানের সময় কি কোনো পুলিশ আসলে তাদের সর্বশক্তি নিয়ে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়তে পারবেন? পারবেন না। তাছাড়া ১৮ই অগাস্ট সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, জুলাই ২০২৪ সময়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২,২৪৭ জন বন্দীর মধ্যে বর্তমানে ৬৯০ জন এখনো পলাতক। তাদের মধ্যে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ জনের কোনো তথ্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পলাতক বন্দীদের মধ্যে ৩ জন জঙ্গি রয়েছে। তার থেকেও যেটা ভয়াবহ খবর সেটা কারা মহাপরিদর্শক নিজেই বলেছেন, কারাগারের তথ্য সার্ভার পুড়ে যাওয়ায় তাদের পরিচয় সংক্রান্ত তথ্য উদ্ধার করা যাচ্ছে না। তো তারেক রহমানের সরকার মোতাহার হোসেনকে এরকম একটা স্পষ্টবাদিতার জন্য কি পুরস্কার দিলেন? পুরস্কারটা দিলেন হলো পরের দিনই ১৯শে অগাস্ট তাকে মহাপরিদর্শক পদ থেকে সরিয়ে দিয়ে আবার সেনাবাহিনীতে ফেরত পাঠানো হলো। তো এই হলো তারেক রহমান এবং তার সরকারের জঙ্গিবাদের বিরুদ্ধে পদক্ষেপ। তো এরকম অবস্থায় জাতিসংঘ কি তারা উদ্বিগ্ন হবে না? এরকম অবস্থায় কি ভারত উদ্বিগ্ন হবে না? এরকম অবস্থায় কি পুরো পৃথিবী উদ্বিগ্ন হবে না? উদ্বিগ্ন হচ্ছে। উদ্বিগ্ন হচ্ছে এইজন্য কারণ আমাদের স্মৃতিতে ২০০৩ এর সময়কার সেই ভয়াবহ সময় এখনো বিদ্যমান। আমাদের স্মৃতিতে রয়ে গেছে যে সেই জঙ্গিবাদরা বাংলাদেশকে কি অবস্থা করতে পারে।
আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের সময় আফগানিস্তান থেকে ধর্মপ্রচারের নামে আম বাংলাদেশে বিভিন্ন মানুষ এসেছেন এবং জাতিসংঘের প্রতিবেদনে এও বলা হয়েছে যে আল কায়েদা আফগানিস্তানের তালেবানের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় জামাতের আন্ডারে চলে গেছে এবং জামাত খুবই ভালোভাবে এইসব জঙ্গিবাদকে সমর্থনই করে। শুধু তা না, এইসব জঙ্গিবাদের জন্য তারাও ধর্মযুদ্ধে যেতে ইচ্ছুক। এজন্যই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন সুচিহ্নিত আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি আসিফ আদনান তাকে সভা করার অনুমতি পর্যন্ত দেয়া হয়। তারপরে যখন প্রবল সমালোচনার মুখে এই সভাটা বাদ দেয়া হয়, তখন এই সভার আয়োজনে যিনি ছিলেন, তিনি বলেন আসিফ আদনান নাকি জঙ্গি না, সেটাও নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র। তারপরেও তার কিছু হয়নি, তিনি দিব্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে খাচ্ছেন। তো এরকম যেখানে অবস্থা, সেখানে জঙ্গিদের হাত থেকে আমাদের মুক্তির উপায়টা আসলে কি? আমাদের মুক্তির উপায় হলো একজন মানুষই। সে একজন মানুষ হলেন শেখ হাসিনা। যিনি তার প্রাণের ঝুঁকিকে উপেক্ষা করে তার শাসনামলের পুরোটা সময় জুড়ে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়ে জঙ্গিদের মোকাবেলায় কাজ করে গেছেন। বাংলাদেশকে একটা জঙ্গি মুক্ত দেশ করার জন্য সবসময়ই তিনি সচেষ্ট ছিলেন। তা আমরা অপেক্ষায় আছি। শেখ হাসিনা প্রত্যর্পণ বাংলাদেশে ঘটবে, শেখ হাসিনা প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে এবং বাংলাদেশকে তিনি আবার জঙ্গিমুক্ত করার জন্য কাজ করবেন। এই তারেক রহমানের সরকার যতদিন থাকবে, মোহাম্মদ ইউনূস সরকারের ছায়া যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশে এই জঙ্গিবাদের হামলাও অব্যাহত থাকবে। এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। বিদায়। জয় বাংলা।